প্রভাত চৌধুরী লিখিত কবি ও কবিতা কেন্দ্রিক গদ্যের আজকের গদ্যটির নাম কবি চরিত্র। বঙ্কিমবাবু কৃষ্ণ চরিত্রের মৌলিকতার সন্ধানে মহাভারত, হরিবংশ এবং 18টি পুরাণের ভিতর 9টির নিকটবর্তী হয়েছিলেন আমরা জানি। আমার আলোচ্য বিষয় কৃষ্ণ চরিত্র নয়, বিষয়টি হল কবি চরিত্র, যার বিশ্লেষণ কৃষ্ণ চরিত্র বিশ্লেষণ অপেক্ষা কোনো অর্থেই সুচারু নয়, বরং সংখ্যার দিকে কবিরা একক কৃষ্ণের থেকে অনেক বেশি। কবি চরিত্র বা কবির মৌলিকতা বলতে আমি কি বুঝি, অর্থাৎ আমার ধারণা বা অনুভূতিকে পরিব্যাপ্ত করার জন্যই এই নিবন্ধের উপস্থাপনা। কবির চরিত্র বা কবির মৌলিকতা, এটাই বিষয়। যেহেতু আমি নিজেও কবিতা রচনায় আগ্রহী, তাই এই বিশ্লেষণ আমার কাছেও একান্ত জরুরি। আলফ্রেড এডওয়ার্ড হাউসম্যানের শিকারী কুকুরের পক্ষে ইঁদুরের সংজ্ঞা দেওয়ার চাইতে আমার পক্ষে কবিতার সংজ্ঞা নির্ণয় করা কিছু সহজসাধ্য কাজ নয়। এ প্রকার মতামতকে যথেষ্ট যুক্তিগ্রাহ্য মনে হয় না আমার। আমি বিশ্বাস করি কবিকেই তৈরি করতে হয় কবিতার সংজ্ঞা, প্রাচীন বা প্রচলিত মতামতকে সমৃদ্ধ করতে হয় নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে সংশ্লেষ ঘটিয়ে। কবি চরিত্র নির্ণয়ে যান্ত্রিক অভ্যাসে কেউ কেউ ঘরানার সন্ধান করেন। কবিতা যেন নিয়মিত গুরুগৃহে পাঠাভ্যাসে আয়ত্ত হতে পারে এমন শিল্প। তালিমপ্রাপ্ত তবলচি আসরে তবলা বাজিয়ে গুরুকে কাত করেছেন এমন নজির সঙ্গীত রসিকের অজানা নয়। কবিতার ক্লাসে কেউ কেউ বিশ্বাসী, আবার কবিতার কয়েকজন আচার্যও আছেন যাঁদের আশ্রমে সাপ্তাহিক আসর বসার সংবাদও অজানা নয়। কিন্তু এর দ্বারা ছাত্র কবিরা কতটুকু উপকৃত হন জানি না, তবে আচার্যর গুরুগিরি বজায় থাকে এটুকু বলতে দ্বিধা নেই। তার মানে এই নয় যে পূর্বসূরীদের কাছে কোনো কিছুই শিক্ষণীয় নয়। ঐতিহ্য বিরোধিতাই প্রাথমিক শর্ত। এ এক প্রকার মতামত পোষণ বা লালন করাকে মূর্খামি বলতে আমার দ্বিধা হয় না। তবে আমি যতদূর জানি, আমি পাঠক হিসাবে বলছি, বা আমার যা অভিজ্ঞতা আছে প্রভাত চৌধুরী সম্পর্কে আমি যতটুকু জানি, প্রভাত চৌধুরী এবং তাঁর যে বৃহৎ একটি গোষ্ঠী ছিল, তারা কিন্তু এই কবিতার অধ্যাপনার থেকে বা কবিতা বিষয়ে আচার্য হয়ে ওঠার জায়গা থেকে বা আচার্যপনা দেখানোর জায়গা থেকে তারা খুব বেশি কিন্তু দূরে ছিলেন বলে আমার মনে হয় না।
তাদের এই বিষয়ে একটা সক্রিয় ভূমিকা তৎকালীন সময়ে ছিল। এবং সঙ্গে আরও বাংলায় সে সময় আরও অনেকেই ছিলেন, সেগুলো সব বিতর্কের বিষয়। আজকের কবি এবং যিনি আজ থেকে কবিতা রচনা শুরু করছেন, তাকে পরিক্রমণ করতে হয়েছে সামগ্রিক কবিতা বা নির্বাচিত পূর্ববর্তী কবির কবিতাবলী। তাহলে কি দান্তে, আলিগিয়ারি, হোমার, ভার্জিল বা কালিদাস পাঠ শেষে তরুণতমরা কবিতা রচনায় ব্রতী হয়েছেন, এমনটা ধরা হবে? যারা কবিতা লিখতে এলেন তারা এদের পড়ে নিয়ে, দান্তে, আলিগিয়ারি, হোমার, ভার্জিল, কালিদাস এদের পড়ে নিলেন, তারপর কবিতা লিখতে এলেন? হতে পারে কোনো ক্ষেত্রে বা কারো কারো সব ক্লাসিক রচনা পাঠ পূর্বাহ্নে করা থাকে, তাদের আমি ব্যতিক্রম বা উদাহরণস্বরূপ উল্লেখ করি মাত্র। অধিকাংশের ক্ষেত্রে এমনটি হয় না। তোরকুয়াত আসর কি আজকের কবিতার ক্ষেত্রে অনিবার্য? এই ইতালি কবির ক্লাসিক জেরুজালেম উদ্ধারের নাম কজন তরুণতম কবি জানেন তা হয়তো আঙুলে গুনে বলা যাবে। এমনকি দান্তে, ভার্জিল আজকে আমাকে কতটা আলোড়িত করতে সক্ষম ও প্রশ্নের মুখোমুখি হওয়াকে অন্য কেউ বাচলতা বলতে পারেন, আমি বলি না। এলিয়ট সাহেব তো বলেই ফেলেছেন, এ ক্লাসিক ক্যান অনলি অকার when a civilization is mature, when a language and a literature are mature, and it must be the work of a mature mind. সভ্যতা, ভাষা এবং সাহিত্য সেকাল অপেক্ষা একালে পূর্ণতার পথে অগ্রসর, এ কথা কি কেউ অস্বীকার করতে পারেন? আমি অবশ্য ৯এর দশকের তরুণতম কবিদের এমন উপদেশ প্রদান করতে চাই না যে শুধুমাত্র পবিত্র মুখোপাধ্যায়, রত্নেশ্বর হাজরা, জয় গোস্বামী, জমিল সৈয়দ, জহর সেন মজুমদার, সুব্রত চেল, শান্তি মুখোপাধ্যায় বা নাসের হোসেনের কবিতা পড়ে আপনারা কবিতা রচনা শুরু করুন। আবার যে যত পড়ে সে তত মূর্খ হয়, এই দুর্ভাগ্যতম কুসংস্কার থেকে বরং মুক্ত হতে অনুরোধ করি। উপদেশ বলে মেনে নিতে কেউ ইচ্ছুক হলে স্বভাবতই আনন্দিত হব। জীবনানন্দ লিখেছেন, যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভেতর অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে, এটি অনিবার্য। যেহেতু হৃদয়, কল্পনা, অভিজ্ঞতা ও চিন্তা ব্যক্তি মানুষে বিভিন্ন, তাই মৌলিকতাও অবশ্যম্ভাবী ধরে নিলে কবি চরিত্র নির্ণয় বিষয়ে বেগ পেতে হয় না। মৌলিকতাকে আমার মতো অনেকেই বিশেষ আগ্রহে অনুধাবন করেন এবং গুরুত্বহীনভাবে কথায় কথায় মৌলিক কণ্ঠস্বর শব্দটির মমতাহীন ব্যবহারকে পীড়াদায়ক, অশিক্ষাজনিতও মনে করেন। মৌলিকতা সহজলভ্য সামগ্রী নয়। দুর্গমতম প্রদেশে তার অবস্থান আয়ত্ত করতে দীর্ঘ অনুশীলন বা প্রচেষ্টা চালাতে হয় বললেও অত্যুক্তি হবে না। পাঠকের সংযোগকারী শব্দ হিসাবে আয়ত্ত অনুশীলন প্রচেষ্টা ব্যবহার করলাম। ব্যাপারটি মূলত আরও গভীরে। দীর্ঘ অনুশীলনে নির্ভুল ব্যালেন্স শিট আয়ত্তে আসে, কবিতা নয়। সফট কিংবা হার্ডওয়্যার কম্পিউটার শেখা যেতে পারে অনুশীলনের মাধ্যমে। কবিতার প্রসঙ্গ
অন্য গিরিখাতে কিংবা জ্যোৎস্নালোকে। সৃষ্টিশীলতাই যেহেতু কবিতার ধর্ম, তাই আবিষ্কারের প্রসঙ্গ স্বভাবতই জরুরি হয়ে ওঠে। কবির সংবেদনশীল হৃদয় আবিষ্কার করে বর্ণমালা সকল এবং তারই শোভন সংস্করণ, বহুমুখীনতা ও সূক্ষ্মতার পূর্ণতর রূপ, অর্থাৎ ক্রমশ এক গোপন প্রক্রিয়ায় হয়ে ওঠে কবিতার শরীর। কবির আবিষ্কারের সঙ্গে কলম্বাসের আমেরিকা বা ভাস্কো দা গামার ভারত আবিষ্কারের কিছুটা সাদৃশ্য আমি অনুভব করি। আবিষ্কারের পূর্বেও উক্ত দেশ দুটির অবস্থান ছিল ভৌগোলিকভাবেই। কবি যেসব শব্দের সাহায্যে কবিতা রচনা করেন, সেই সব শব্দমালাও অভিধান বহির্ভূত নতুন কোনো শব্দ নয়। তাহলে আবিষ্কারের পর যেমন পৃথিবীর অপর প্রান্তের অধিবাসীদের সন্ধানে আসে উক্ত দেশ দুটির মানুষ, জলবায়ু, খনিজ সম্পদ, পাঠকেরও কবিতা পাঠের পর ওই প্রাচীন বা ব্যবহৃত শব্দ বা বর্ণমালা দ্বারা গঠিত কাব্যশরীর থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়, তা মৌলিক, কোনো অর্থেই পূর্বশ্রিত নয়, বরং প্রথমে তা অপার্থিব মনে হওয়াও স্বাভাবিক। পরে রহস্যময়তা উন্মোচিত হলে পাঠকের অভিজ্ঞতার সঙ্গে ক্রমশ সংমিশ্রণে তা এক প্রজ্বলিত স্মৃতির আকার ধারণ করে। এখানেই মৌলিকতা, যার থেকে কবি চরিত্র প্রগাঢ়ভাবে চিহ্নিত হয়। মূলত চিহ্নিত আবার সমস্যা থেকেই চরিত্র গঠন হয়। আইডেন্টিফিকেশন বা চিনিয়ে দিতে হবে নিজেকে, নিজের ব্যবহারে, চালচলনে, কথাবার্তায়। কবির ক্ষেত্রে ভাষা, শব্দ, বিষয় ও উপস্থাপনা এবং রচনা শৈলীর সাহায্যে চিহ্নিত করা যায় এক কবির সঙ্গে অপর কবির ভিন্নতা। যতক্ষণ না তিনি পাঠকের কাছে চিহ্নিত হচ্ছেন, অর্থাৎ সহজ করে বললে এরকম বলতে হয় যে কবির নাম ছাপা না হলেও পাঠক বুঝতে পারবেন কবিতাটির রচয়িতা কে, ততদিন তিনি মৌলিকতা অর্জন করেননি ধরে নিতে হবে। কবি চরিত্রের প্রশ্ন সেখানে অপ্রাসঙ্গিক। অবশ্যই পাঠকেরও কবিতা পাঠের ঐতিহ্য থাকা চাই, বলা বাহুল্য। এ প্রসঙ্গেই ৭৪-৭৫ শঙ্খ ঘোষের সঙ্গে কথা হয়েছিল। সনাতন পাঠকের কবিতা ধাঁধায় প্রকাশিত একটি কবিতা কার রচনা, এ প্রশ্ন শঙ্খ ঘোষ এমন একজনকে করেছিলেন যিনি প্রায়শই ওই কবিতার রচয়িতাকে প্রিয় কবি হিসাবে আখ্যা দেন। তিনি বলতে পারেননি সঠিক উত্তর। এক্ষেত্রে সততার অভাব ধরে নিতে আমার আপত্তি নেই। শঙ্খবাবু কি বলবেন জানি না। চরিত্রবান কবি মাত্রই পরিভ্রমণ করেন নিজস্ব পরিমণ্ডলে। চরিত্রবান শব্দে কারো আপত্তি থাকলে বিকল্পে মৌলিক ধরে নিতে পারেন। পরিমণ্ডল অর্থাৎ কবিতার ক্ষেত্র বা জগৎ, অন্তর্জগৎ এবং বহির্জগৎ, যার প্রকাশ বা প্রকারণে তিনি চিহ্নিত হন। অনেককে বলতে শুনি উনি অমুক অমুক অনুষঙ্গ থেকে মুক্তি পাচ্ছেন না বা বেরিয়ে আসতে পারছেন না। উনি এবং যিনি সমালোচিত হলেন তা থেকে তার মুক্তি নেই, কেননা ওটাই তার পরিমণ্ডল, তার রাজ্য, তার স্বনির্বাচিত বা সৃষ্ট বিচরণভূমি, যেখানে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আন্দোলিত হন, আলোড়িত করেন পাঠকের অন্তঃসত্ত্বাকে। এভাবেই তিনি চিহ্নিত হন।
আমি একজন কবির চিত্রকল্প, অনুষঙ্গ কিংবা কণ্ঠস্বর দিয়েই চিনতে পারি সে কবির বিচরণ ক্ষেত্র। আমি মনে করি স্বক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়া শুধুমাত্র পলায়ন নয়, ধর্মবিরোধীরা। অকৃত্রিমতা কবির উপাস্য, যা তার নিজের নয়, সেখানে তার মুক্তি নেই, আছে বরাভয়। রবার্ট বার্নস আমার এই বক্তব্যের সমর্থনে অনেক স্বচ্ছ বক্তব্য রেখে গেছেন ৮৮ শতাব্দীতে। আমার জীবনে আমি ২বার কি ৩বার প্রেরণা পরিবর্তে ইচ্ছা খাটিয়ে লিখেছি, কিন্তু খাটুনিসার ওই ঐচ্ছিক লেখা কোনো কাজে আসেনি। আর কয়েক দশক আগে আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন, টু অ্যাক্ট ডাউন when I see and what I feel in the best and simplest way I can tell it. লেখকের কর্তব্য প্রসঙ্গে কবিরা সকলেই কি এই মুহূর্তে কর্তব্য পালনে তৎপর? না হলে বর্জন করুন সেই কবিকে যিনি কৃত্রিম, নকলনবিশ, কেননা মৌলিকতার সন্ধানই আজকের পাঠকের প্রধান কর্তব্য। নকল কবি এবং আসল কবির বিভাজন করতে হবে এবং তা করার সময় কবি চরিত্রটি প্রসঙ্গে একমাত্র বিবেচনার বস্তু হবে ভেবে। বর্তমান নিবন্ধটি এভাবে শুরু করলেও আরও একটি কথা এই প্রসঙ্গে জানিয়ে রাখতে চাই, তা হলো নকল কবিদের আমরা কবি সাজতে দেব না, তারা বরং নকল রাজা সাজার ছাড়পত্র পাক। এই যে প্রবন্ধটি আমরা গদ্যটি আমরা পড়লাম, কবি চরিত্র, এইটি পড়ে মুখ্যত আমি এটির সারবস্তু কিছু পেলাম না। শুধু একটা জিনিস পেলাম যে প্রভাত চৌধুরী এবং কবিতা পাক্ষিক এই যে বৃহৎ একটি ছাতা সেই সময়ে বিশেষত ৯০-এর দশকে বাংলা কবিতার আকাশকে ছেয়ে রেখেছিল, সেই ছাতার বাইরেও ২-৪ মানুষ তাদের নিজেদের মতো করে কবিতা চর্চা করেছেন। হয় তারা প্রভাত চৌধুরীর এই ছাতার তলায় স্বেচ্ছাকৃতভাবে আসেননি, অথবা প্রভাত চৌধুরী তাঁদেরকে কোনো না কোনো কারণবশত তার ছাতার নিচে আসতে দেননি। এখন এই সাংগঠনিক কাজ করতে গেলে শুধুমাত্র কবিতা লেখা আর কবিতাকে, কবি সমাজকে, কবিতার পত্রিকা, কবিতার আন্দোলন ইত্যাদি বিষয়কে নিয়ে যে সাংগঠনিক কাজ, সেই সাংগঠনিক কাজ করতে গেলে তার মধ্যে কিছু জটিলতা, ভাবনা চিন্তার কিছু জটিলতা, দৃষ্টিভঙ্গির কিছু জটিলতা, একদেশদর্শিতা, এগুলো এসে পড়ে। এইরকমই কিছু সংঘাত হয়তো তিনি পেয়েছিলেন তার কবি জীবনে বা তার সম্পাদক জীবনে বা তার আন্দোলনের, কবিতা আন্দোলনের যে নেতৃত্ব, এই নেতৃত্ব দেওয়ার জীবনে, যেগুলো প্রসঙ্গে তিনি কিছু সরাসরি অপ্রিয় বক্তব্যকে এড়িয়ে যাওয়ার জন্য বক্তব্যগুলিকে কোনো ব্যক্তি মানুষ বা কোনো নির্দিষ্ট কবিতার উল্লেখ না করে অনির্দিষ্টভাবে কিছু কথা এখানে বলেছেন, যেটা থেকে তাঁর ব্যক্তি জীবনের কিছু অসহিষ্ণুতা, কবি জীবনের কিছু অসহিষ্ণুতা, সম্পাদক জীবনের কিছু অসহিষ্ণুতা এই লেখাটির মধ্যে প্রকাশ পেয়েছে বলে আমার
মনে হয়েছে। এ বিষয়ে আর অতিরিক্ত কিছু না বলাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমরা কবিতার প্রেরণা উৎস প্রভাত চৌধুরীর এই যে বইটি আমরা পাঠ শেষ করলাম, শেষে আমি বলবো যে বইটির শেষে এই গদ্যটি তিনি না রাখলেই ভালো করতেন, কারণ তিনি সকলের হয়ে ওঠার আরও ব্যাপকতর, আরও বিস্তৃততর এবং আরও সফল ক্ষেত্র রেখে যেতে পারতেন। যে ক্ষেত্র, যে কবিতার ইতিহাস তাকে আরও বেশি করে সুস্পষ্টভাবে কবিতার ক্ষেত্রে উজ্জ্বল আসন দিতে পারত। এইখানে তিনি নিজেকে খানিকটা ক্ষুণ্ণ করে গেলেন বলে আমার মনে হলো। আপনাদের মতামত জানাবেন, সরাসরি আমাকে আক্রমণও করতে পারেন। নমস্কার।